নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুবি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। রাজ্যের আর্থ সামাজিক পরিকাঠামোকে সামনে রেখে 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি ক্ষেত্রে সরকারের বরাদ্দ বৃদ্ধি উল্লেখযোগ্য দিক বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সোমবার ত্রিপুরা বিধানসভার চলতি বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন থেকে এই বিষয়গুলির উপর হবে আলোচনা। ত্রিপুরার মতো প্রান্তিক এবং আর্থিকভাবে দুর্বল, যেখানে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনাও যথেষ্ট কম, এমন একটি রাজ্যে আর্থিক অবস্থা সুস্থিতিশীল রাখা এবং প্রগতির পথে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যথেষ্টই সমস্যার সংকুল। বিশেষ করে সাধারণ মানুষের চাহিদা যখন নিরন্তর বাড়ছে, জিনিসপত্রের দামে ঊর্ধ্বগতি, মানুষের রোজগারের পথ একটু একটু করে সংকুচিত, তখন একটি প্রাদেশিক সরকার কিভাবে রাজ্যের সব মানুষের আর্থিক কল্যাণের জন্য উপযুক্ত ধারায় কাজ জারি রাখতে পারে, বিষয়টি যথেষ্টই সমস্যাদীর্ণ। তা সত্ত্বেও 2025-26 অর্থ বছরের জন্য 32,423.44 কোটি টাকার করমুক্ত বাজেট পেশ করেছে সরকার, যেখানে ঘোষণা করা হয়েছে 13টি নতুন প্রকল্প। এছাড়াও প্রস্তাবিত বাজেটে 3টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। প্রথমত, রাজ্য সরকারের কৃষি ব্যবস্থার উন্নয়নের ধারাবাহিকতায় গত অর্থ বছরের তুলনায় এবার বাজেট প্রস্তাবে 9.49% বেশি অর্থ রাখা হয়েছে। এই বিষয়টিকে ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন সরকারের অবশ্যই একটি ইতিবাচক বা সদর্থক দিক বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। দ্বিতীয়ত, রাজ্য সরকার শিক্ষা খাতে গতবারের তুলনায় প্রায় 11.94% অর্থ বৃদ্ধির প্রস্তাব করেছে, যা অবশ্যই একটি রাজ্যের সামগ্রিক বিকাশের জন্য অত্যন্ত অপরিহার্য। তৃতীয়ত, স্বাস্থ্য খাতেও রাজ্য সরকার আগের বছরের তুলনায় 12.89% বেশি অর্থ বরাদ্দের প্রস্তাব করেছে এই বছর। কৃষি ক্ষেত্রটি ত্রিপুরার সামগ্রিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত বিশেষজ্ঞদের। তাই উচ্চ ফলনশীল ফসলের চাষ বৃদ্ধিতে কৃষকদের আগ্রহী করে তোলার জন্য মুখ্যমন্ত্রীর শস্য শ্যামলা যোজনা চালু করার ঘোষণা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। 2025-26 অর্থ বছরের জন্য এই খাতে 5 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ও ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের প্রস্তাবও রাখা হয়েছে এই বাজেটে। রাজ্যের শিক্ষার্থীরা উচ্চ প্রশিক্ষণের অভাবে অনেকেই তাদের অর্জিত একাডেমিক নলেজকে কাজে লাগাতে পারেন না বলে মনে করেন অনেকে। এই ক্ষেত্রে সরকারের সহযোগিতায় প্রতিটি জেলায় একটি করে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার যে প্রস্তাব এই বাজেটে রাখা হয়েছে, তাকে সদর্থক বা ইতিবাচক বলে মান্যতা দিচ্ছে বিশ্লেষক মহল। বাজেট প্রস্তাবে বালিকা সমৃদ্ধি যোজনা, রাজ্যের বিভিন্ন স্থান থেকে আগরতলা শহরে এসে আটকে পড়া মানুষদের জন্য ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার, দুগ্ধ উৎপাদন বৃদ্ধির প্রস্তাব, সংখ্যালঘু অধ্যুষিত ব্লকগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ, 52টি গ্রামীণ বাজারের উন্নয়নে আর্থিক বরাদ্দ ইত্যাদি দিক অবশ্যই সরকারের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করেছে, সমর্থন করছেন বিবেচক মহল। যদিও বাজেট সম্পর্কে তাদের অবস্থান থেকেও প্রতিক্রিয়া দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি, কিন্তু এই বাজেটটিকে নাকচ করার সুযোগও তারা পায়নি বিরোধী রাজনৈতিক দলগুলিও। বাজেটকে দিশাহীন বলা হলেও বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে চালু কর্মসূচিগুলো অব্যাহত রাখার প্রশ্নে এই বাজেট ইতিবাচক বলে বিবেচনা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে কাজ বা প্রকল্পগুলি বর্তমানে চলছে সেগুলোকে সমাপ্তির দিকে নিয়ে যাওয়া এবং তার মাধ্যমে জনগণের কাছে আরও বাড়তি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে সরকারের উপর। ত্রিপুরা রাজ্যের বাস্তব প্রেক্ষিতে স্থিতিশীল উন্নতির জন্য ধারাবাহিক প্রচেষ্টা এক্ষেত্রে অপরিহার্য। দিল্লির সহায়তা নিয়ে উন্নয়ন কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়নের মধ্য দিয়েই রাজ্যের আর্থসামাজিক উন্নয়ন করার বিষয়টিতে সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে রাজ্য সরকারের উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা কলকাতা রুটে আরো 2টি বিমান যুক্ত করার সিদ্ধান্ত নিল বেসরকারি বিমান পরিবহনকারী সংস্থা ইন্ডিগো। 30 এপ্রিল থেকে শুরু হবে এই বিমান পরিষেবা। 30 মার্চ থেকে আগরতলা কলকাতা রুটের উভয় দিকে 2টি বিমান পুনরায় বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ইন্ডিগো। গত 1 বছর আগে গ্রীষ্মকালীন বিমানসূচি চালুর সময় সেই 2টি বিমান এই রুট থেকে উঠিয়ে নিয়েছিল ইন্ডিগো। 30 মার্চ থেকে গ্রীষ্মকালীন বিমানসূচিতে আগরতলা কলকাতা রুটের উভয় দিকে যাতায়াতে যে 2টি বিমান পুনরায় চালু করবে ইন্ডিগো, তার মধ্যে রয়েছে একটি 78 আসনের এটিআর বিমান এবং 180 আসনের একটি এয়ারবাস।
তবে এই রুটে পুনরায় দুটি বিমান চালানোর ঘোষণা দিয়ে টিকিট বুকিং শুরু করলেও 2-3 বছর আগে আগরতলা থেকে তুলে নেওয়া শিলং ও আইজলের মধ্যে বিমান পরিষেবা পুনরায় চালুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বেসরকারি এই বিমান পরিবহনকারী সংস্থা। 30 মার্চ থেকে যে এটিআর বিমান পুনরায় চালু হচ্ছে তা হলো কলকাতা থেকে 6E7089 সকাল 7:15 আগরতলার উদ্দেশ্যে রওনা হবে, যা আগরতলায় পৌঁছবে সকাল 8:30। আগরতলা থেকে ফিরতি এটিআর বিমান 6E7014 সকাল 8:50 রওনা হবে কলকাতার উদ্দেশ্যে, যা কলকাতায় পৌঁছবে সকাল 10:05। এই রুটে ইন্ডিগোর দ্বিতীয় এটিআর বিমান কলকাতা থেকে 6E7418 আগরতলার উদ্দেশ্যে রওনা হবে সকাল 6:50, যা আগরতলায় পৌঁছবে সকাল 8:05। আগরতলা থেকে ফিরতি এটিআর 6E7419 সকাল 8:25 রওনা হয়ে কলকাতায় পৌঁছবে সকাল 9:50। ইন্ডিগোর রাতের শেষ বিমান 180 আসনের এয়ারবাস কলকাতা থেকে রাত 6:45 রওনা হবে আগরতলার উদ্দেশ্যে, যা আগরতলায় পৌঁছবে রাত 7:45। আগরতলা থেকে ফিরতি 180 আসনের এয়ারবাস 6E6705 কলকাতায় রওনা হবে রাত 8:20, যা কলকাতায় পৌঁছবে রাত 9:20। দিল্লির প্রতিদিনের 180 আসনের এয়ারবাস বিমানের সূচির সময়ও পরিবর্তন হচ্ছে 30 মার্চ থেকে। দিল্লি থেকে প্রতিদিন 6E2206 বেলা 12:25 সরাসরি রওনা হবে আগরতলার উদ্দেশ্যে, যা আগরতলায় পৌঁছবে বিকেল 3টায়। আগরতলা থেকে ফিরতি এয়ারবাস বিমান 6E2306 বিকাল 3:30 সরাসরি রওনা হবে দিল্লির উদ্দেশ্যে, যা দিল্লিতে পৌঁছবে সন্ধ্যা 6:15। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিদ্যুতের বেসরকারীকরণের প্রতিবাদে বিদ্যুৎ কর্মী ইউনিয়ন ও সিআইটিইউর উদ্যোগে রবিবার ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বর্তমান ভারতবর্ষের বিদ্যুৎ উৎপাদনের প্রায় 53% বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে এবং ওএনজিসির মতো সরকারি সংস্থার প্রায় 50% বেসরকারীকরণ করা হয়েছে বলে জানিয়েছেন সেমিনারে অংশগ্রহণকারী বক্তারা। ভারতবর্ষের ভবিষ্যতের সৌর বিদ্যুৎ, তাপ বিদ্যুৎ ও উইন্ড এনার্জি প্রকল্পের বিদ্যুতের প্রায় 97% বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়। 2020 সাল যেখানে রাজ্যের বিদ্যুৎ গ্রাহক ছিলেন 8,38,457 জন, যা 2023 সালে বেড়ে দাঁড়িয়েছে 10,21,406 জন। 2 বছরে যেখানে প্রায় 2 লক্ষ নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, সেখানে কি করে রাজ্য বিদ্যুৎ দপ্তর লোকসানের দিকে যাচ্ছে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে রাজ্যের জনগণের মধ্যে। কিন্তু রাজ্য বিদ্যুৎ দপ্তরের রিপোর্ট অনুযায়ী 2023 সালে লোকসান 285 কোটি টাকা দেখানো হয়েছিল, যা 2022 সালে 120 কোটি টাকা ছিল। প্রতি বছর এভাবে বিদ্যুৎ দপ্তরের লোকসান দেখিয়ে যে ভবিষ্যতে বিদ্যুৎ নিগমকে পুরোপুরি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে সে বিষয়ে স্পষ্ট ধারণা করা যাচ্ছে বলে জানিয়েছেন উপস্থিত বক্তারা। ভারতবর্ষের সরকারি বিদ্যুৎ সংস্থা পিএফসি এর রিপোর্ট অনুযায়ী 2022 সালে 53টি বিদ্যুৎ সংস্থার মধ্যে ত্রিপুরার মান ছিল 33 নম্বরে, কিন্তু 2023 সালে এটি দাঁড়িয়েছে 39 নম্বরে বলে জানিয়েছেন উপস্থিত বক্তারা। 2022 সালে যে আমাদের যে ত্রিপুরা সংস্থা, তার র্যাঙ্কিং ছিল 53 মধ্যে 33। 53 মধ্যে 33 মানে খুবই খারাপ। 22 সালে 2023 সালে এটা হয়ে গেছে 53 মধ্যে 39। অর্থাৎ এক বছরে আমাদের যে মান সরকারি সংস্থার হিসেবে সরকারের করা এজেন্সি পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন পিএফসি, তারা হচ্ছে যে রেটিং করে, তাদের মান অনুযায়ী আমার সংস্থা 33 থেকে 39 হয়ে গেল। তাহলে রাজ্যের যে বিদ্যুতের যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদেরকে উত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।